সম্প্রতি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে অবৈধভাবে লাইভ প্রচার করা হয়। ক্রিকেট ম্যাচের প্রলোভনে কয়েক মিলিয়ন দর্শকের ভিউ পায় লাইভগুলো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এসব লাইভের অন্তরালে রয়েছে অনলাইন জুয়ার এক ভয়াবহ ফাঁদ। অভিনব প্রক্রিয়ায় চালানো হচ্ছে বেট আইডি বিক্রির প্রচারণাও। এদিকে বাংলাদেশের তাপমাত্রা 55 ডিগ্রিতে উঠবে এমন একটি দাবি রীতিমতো আতঙ্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ফায়ার সার্ভিস এবং আবহাওয়া অধিদপ্তর বিষয়টি ভুয়া বলে সতর্ক করেছে। চলুন দর্শক আরো কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সম্প্রতি 17 ও 20 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালে ফেসবুকে অন্তত 38টি পেজ অবৈধভাবে লাইভ প্রচার করে। অবৈধভাবে প্রচারিত এসব লাইভে কয়েক মিলিয়ন দর্শকের ভিউ পায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এসব পেজে লাইভের পাশাপাশি 28টি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বেট আইডি বিক্রির প্রচারণা চালানো হয়। একই নম্বর একাধিক পেজে ব্যবহার ও অভিন্ন বার্তা বিনিময়ের মাধ্যমে দেশি বিদেশি সমন্বিত জুয়া চক্রের উপস্থিতির ইঙ্গিত রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিমালা অনুযায়ী অনুমোদন ছাড়া ম্যাচ সম্প্রচার করা সম্পূর্ণ অবৈধ। অনলাইন জুয়ার প্রচারণাও দেশের আইনের লঙ্ঘন। ওদিকে বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যুবদল নেতা মনির এক বৃদ্ধকে মারধর করেছেন এমন দাবিতে একটি ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম সহ প্রায় সবকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তে কয়েক হাজার পেজ থেকে দাবিটি ছড়িয়ে পড়লে তৈরি হয় তীব্র সমালোচনা, কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটির সাথে উক্ত দাবির কোনো সম্পর্ক নেই। মূলত ভিডিওটিতে থাকা ব্যক্তি যুবদল নেতা নন, বরং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি এম এ সামাদ। গুজব এখানেই শেষ নয়। ফেসবুকে আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত নির্দিষ্ট তারিখে তাপমাত্রা 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসে উঠবে এবং বাইরে না যাওয়ার সতর্কবার্তার একটি দাবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় উক্ত দুই সংস্থা এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি। ফায়ার সার্ভিস নিজেই বিষয়টি ভুয়া বলে সতর্ক করেছে। আবহাওয়া অধিদপ্তর একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন রিউমার স্ক্যানার জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর মাহতাব আবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, একটি দীর্ঘ যুদ্ধ অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে আপনারা যেভাবে কাজ করছেন এবং যেসব তথ্য থেকে অপতথ্য এবং গুজবগুলোকে আলাদা করার যে দায়িত্ব আপনারা নিয়েছেন, আমি একটু সারমর্মে আসতে চাই। গত কয়েক বছরের গুজব এবং অপতথ্যের ধরনটাকে যদি একটু তুলে ধরি, তাহলে একটা সময় আমরা দেখতাম খুবই গতানুগতিক আকারে গুজব বা অপতথ্যগুলো ছড়ানো হতো। এখন অনেক পরিকল্পিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে। চাইলেই কেউ কারো নামে যদি গুজব ছড়াতে চায়, অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট দল তারা এই কাজগুলো করে থাকে। এছাড়াও অপতথ্যের ধরনের মধ্যে সংবাদ মাধ্যমের যে ফটোকার্ড, সেটিকে নকল, বিভিন্ন এআই প্রযুক্তির ব্যবহার, একই সাথে নতুন করে যেটি আমরা এখন যুক্ত হতে দেখছি আপনাদের প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, সেটিরই আরেকটি গুজব ভিত্তিক আরেকটি আমরা দেখেছি, সেটা হচ্ছে রিউমার স্ক্যামার। এই ধরনের কাজ যখন হচ্ছে, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, এই ধরনের গুজব এবং অপতথ্য যখন দেখছেন, এখন পর্যন্ত কি ধারা দেখেন, কতটুকু কমেছে বা কতটুকু বেড়েছে বা কতটুকু প্রযুক্তিগত উন্নত হয়েছে, একটু জানাবেন।
ধন্যবাদ। আপনি যেটা বললেন যে আগে বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিষয়গুলোকে ছড়ানো হতো বা প্রচার করা হতো, বা যারা গুজবগুলো তৈরি করত তারা বিচ্ছিন্নভাবে জিনিসগুলো নিয়ে কাজ করত। এখন খুব বেশি অর্গানাইজড হয়ে গেছে এবং সংঘবদ্ধ গোষ্ঠী এই কাজগুলো করছে। এবং সর্বশেষ যেটা আমরা দেখছি যে বিগত কয়েক মাসে সার্কাজম পেজগুলোর উত্থান আমাদেরকে ভাবাচ্ছে। এবং বাংলাদেশের নতুন সরকার ২ মাস হয়েছে, তারাও এই জিনিসটার বড় শিকার। এবং আপনি যেটা আপনার বক্তব্যে বললেন যে রিউমার স্ক্যামার নামে নতুন একটা পেজ, আমি একটু জানিয়ে রাখি যে এই পেজটি বন্ধ হয়ে গেছে এখন। আমরা আশঙ্কাজনক একটা বিষয় খেয়াল করছিলাম গত সপ্তাহে। আমি যদি একটু বলি বিষয়টা, এই পেজটা খুব বেশি দিন হয়নি এসছে, এবং এটা ট্রল করার উদ্দেশ্যেই এদের উত্থান। এবং আমরা শুরুর দিকে এদের সাথে আলোচনা করে এদেরকে মানে বলেছিলাম যে এই জিনিসটা থাকলে বিভ্রান্তির সৃষ্টি হয়, মানুষ রিউমার স্ক্যানারের আসল পেজ ভেবে অনেক সময় কমেন্ট করে বা এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে, আমরা নিজেরাও দেখেছি। তো এটা বলার পর তারা কিছু জিনিস এখানে অ্যাড করা শুরু করেছিল। তারা লিখে দিয়েছিল যে এটা সার্কাজম পেজ এবং এটার বিনোদনের উদ্দেশ্যে এই কাজগুলো করা, কেউ যাতে বিশ্বাস না করে। তো এটা ঠিক ছিল, কিন্তু এটার পরেও আমরা দেখলাম যে মূলধারার দু একটি গণমাধ্যমেও এই পেজটাকে আমাদের পেজ মনে করে বা আমাদের কন্টেন্ট মনে করে তারা ওই পেজের কন্টেন্ট গুলোকে ফ্যাক্ট চেক হিসেবে দেখাচ্ছে, প্রচার করছে। এবং এটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা ওই গণমাধ্যমকে এটা জানাই যে এটা আসলে একটা স্যাটায়ার পেজ, আমাদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো তারা ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেয়, তাদের ওই কন্টেন্ট গুলো সরিয়ে নেয়। এবং একই সাথে আমরা একটা প্রেস রিলিজ দেওয়ার পর এটা যেহেতু অনেকভাবে স্প্রেড হয়, অন্যান্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে এই কাজ, তারা জানায় যে রিমোট স্ক্যানারের এটা নিজস্ব কোনো পেজ নয় এবং এটা স্যাটায়ার পেজ। এবং এই ব্যাপকভাবে স্প্রেডের পরে ওই পেজটি আসলে বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত এই পেজটি এখন আমরা দেখছি না। তো এই জিনিসটা কিন্তু ওই যে আমি যেটা বললাম শুরুতে, সার্কাজম পেজগুলোর উত্থান, এটাও কিন্তু একটা সার্কাজম পেজ। এবং গণমাধ্যমকে আমি আগে একটু এই প্রসঙ্গটাতে আরেকটু কিছুক্ষণ আমি থাকতে চাই। প্রথমেই আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনাদের যে প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, সেই নামের কাছাকাছি বা কাছাকাছি গিয়ে গেলে কি আসলে যে কোনো নামই কি আসলে রাখা সম্ভব? আসলে এই ধরনের নাম যদি কাছাকাছি থাকে তাহলে সেটি তো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন বেশ কিছু সংবাদ মাধ্যমও ইতিমধ্যেই সেটি আসলে ব্যবহার করে ফেলছিল। এই যখন অবস্থা, এখান থেকে পরিত্রাণের আসলে উপায় কি? যে কেউ কি চাইলেই মানে কাছাকাছি নাম রেখে দিতে কি পারে? এটাই আমি বলছিলাম আপনার বক্তব্যের আগে, যে আমি বিভিন্ন গণমাধ্যমকে যেভাবে নকল করা হচ্ছে আমি দেখছিলাম যে গত আমরা ৬-৭ মাস ধরে এই গণমাধ্যমগুলোকে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই জিনিসটা শুরু হয় এবং গত ৪-৫ বা ৬ মাসে এটা ব্যাপকভাবে স্প্রেড হয়। তো ওটারই একটা সর্বশেষ সংস্করণ আমরা বললাম যে আমাদের পেজটাকে ওইভাবে নকল করে সেটার পেজ বানানো হচ্ছে। এখন হয় কি যে মানুষ বিনোদনটাকে প্রসার করতে গিয়ে অন্যকে নকল করাটা বা মিমিক্রি করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এবং বাংলাদেশের এটা একটা ধারা তৈরি হয়ে গেছে। এবং এটা চাইলে যারা এটার এই লোগোগুলো বা এই প্রতিষ্ঠানকে ধারণ করে বা বিভিন্ন গণমাধ্যম যাদেরকে নকল করা হচ্ছে, তারা কিন্তু এটাতে বিব্রত হয় বা দর্শকরা একটু বিভ্রান্ত হয়। আমরা বিগত সময়ে দেখেছি যে অনেক গণমাধ্যম জিডি করেছে এবং জিডির পর অনেকে অনেক পেজগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি যা সুনির্দিষ্ট যেই কন্টেন্ট বা যে পেজের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে যাবেন, সেই পেজ ওই কন্টেন্টটা বন্ধ করে দিবে বা ওই পেজটা বন্ধ করে দিবে, কিন্তু সে কিন্তু থেমে থাকে না। যাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা বা এটার পিছনে আর্থিক উদ্দেশ্য থাকে, তারা কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট বা অন্য একটা পেজ চালু করে আবার শুরু করবে। তো আপনি এইভাবে কয়জনকে বন্ধ করবেন, এটা একটা তাহলে সেই প্রশ্ন। ক্ষেত্রে আপনি যেহেতু বলছেন তানভীর, এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি যে স্যাটায়ার বলে যে ধরনের কর্মকাণ্ডগুলো করা হচ্ছে। আমি জানতে চাই এই ধরনের কর্মকাণ্ড কি পৃথিবীর সব দেশেই হচ্ছে নাকি আমাদের এখানেই এটি বেশি দেখা যাচ্ছে? একেবারেই না, পৃথিবীর কোনো দেশে আমরা দেখি না। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু একটা বিশাল একটা কমিউনিটি আছে, ফ্যাক্ট চেকিং নিয়ে ওরা কাজ করে। বিশাল দেশ যেহেতু, আমাদের নিজেদেরও তাদের সাথে যোগাযোগ আছে, ভারতের কলকাতা বলেন, দিল্লি বলেন। তো আমরা তাদের সাথে প্রায় কথা বলি বা তারা নিজেরাও আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করেন যে তাদের দেশে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়নি বা স্যাটায়ার পেজ। এআই এর ব্যাপকতা যেরকম সারা বিশ্বের মতো বাংলাদেশকেও আক্রান্ত করছে, এখনো করে যাচ্ছে। স্যাটায়ার পেজের এই জিনিসটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক, এবং এই জিনিসটাই আসলে আশঙ্কার যে আমরা নিজেরাই এমন একটা ইউনিক প্রসেস বেছে নিচ্ছি, বাংলাদেশের এমন কিছু মানুষ যারা কিন্তু বিভ্রান্ত করার উদ্দেশ্যে, এবং এই জিনিসটা পৃথিবীর অন্য কোথাও থেকে তারা ফলো করেনি এবং তাদের নিজস্ব ব্রেন চাইল্ড থেকে এটা এনেছে। এবং এটা যেহেতু যখন দেখছে তারা এটাতে সফল, অনেক মানুষ এটাতে অ্যাট্রাক্ট
হয়েছে এবং তাদের একটা আয়ের পথ খুলছে। আমরা দেখি যে অনেক পেজ আছে, আমি দুই একটা পেজের নামও বলতে পারি, যেমন গুপ্ত টিভি বা গজব ভীষণ, এই টাইপের কিছু পেজ তৈরি হয়েছে যারা কিন্তু প্রচুর রিঅ্যাকশন পায় বা তাদের একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে এটা ফেস করতে হচ্ছে যে এই পেজগুলোর কন্টেন্ট গুলোকে সত্য হিসেবে আমি নিজে অনেক দায়িত্বশীল ব্যক্তিকে দেখেছি যে তারা এটা নিয়ে বক্তব্য দিচ্ছে, টক শোতে বলছে। এটা কিন্তু আসলে বড় একটা ইম্প্যাক্ট তাদের জন্য, কারণ তারা ওই জায়গাটাতে সফল যে এদের এই জিনিসগুলোকে তারা এস্টাবলিশ করতে পেরেছে সত্য হিসেবে, যেটা কিন্তু আসলে বাস্তব কোনো ভিত্তি নেই। তো তানভীর এই মাহতাব জায়গাটা আবির, এই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব। একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর এসে আবারও ঠিক একই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন। তানভীর মাহতাব আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। যেমনটি আমরা কথা বলছিলাম, সার্কাজম পেজ নিয়ে আসলে যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠান কোনো একটি সংবাদ মাধ্যমের নাম অনুকরণ করে বা কাছাকাছি রেখে এবং ডিজাইনগুলোকে একই রকম রেখে যখন তারা যে কোনো ধরনের তথ্য প্রচার করে, সেটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আসলে এখন কি করা রয়েছে? নতুন করে কোনো নীতি, কোনো ধরনের আইন কি প্রয়োজন দেখেন এখন এই বিষয়টি নিয়ে? এটা এখন একটা ব্যাধি আমাদের মতে, কারণ আমরা অন্তত আমাদের কাছে যে ডাটা আছে, অন্তত 50-এর অধিক পেজ আছে যারা এই সার্কাজম জিনিসগুলোকে আসলে সহজলভ্য করে দিয়েছে এবং আমরা মনে করি যে এদের বিরুদ্ধে একটা অর্গানাইজড ওয়েতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ এটা দিন দিন বাড়তে থাকবে এবং বাড়তে থাকাটা আমি নিজেই বললাম একটু আগে যে দায়িত্বশীলদের কাছেও এটা সত্য হিসেবে ধরা দিচ্ছে। তারা সার্কাজম বা এই জিনিসগুলো মানে ট্রেস করতে পারছে না দেখে তারা এই জিনিসগুলোকে সত্য হিসেবে ধরে নিয়ে ডিফেন্ড করছে বা রাজনীতির ময়দানে উত্তাল হচ্ছে। তো এই জিনিসগুলোতে আমরা মনে করি যে যারা এটাতে ভুক্তভোগী হচ্ছে তারা যদি কোনো অর্গানাইজড ওয়েতে এই জিনিসগুলোকে নিয়ে ব্যবস্থা নেয় বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপেবল এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে তারা পারবে এবং এই জিনিসগুলোর পেছনের যারা আছে তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র বিনোদন ছড়ানো এরকম না। আমি যেটা বললাম যে আর্থিক একটা বিষয় আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে তাদের কোনো একটা ন্যারেটিভ তারা প্রচার করে অবশ্যই, এবং এই পেজগুলো দেখলে এই ধরনগুলো বোঝা যায় যে কে কোন ধরন বা কে কোন মতাদর্শ প্রচার করছে। তো এই জিনিসগুলো কিন্তু সামনের দিনে আরো বড় একটা অস্ত্র হয়ে দাঁড়াবে গুজব বা অপতথ্যের ক্ষেত্রে, যেহেতু এই জিনিসটা একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসটাতে যদি আমরা কোনো একটা অর্গানাইজড ওয়েতে যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, আমরা যারা ভুক্তভোগী তাদেরকে সবসময় আহ্বান জানাই যে তারা এই জিনিসগুলো নিয়ে ব্যবস্থা নিক। যাদের ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে বা যাদের এআই ছবি এই পেজগুলো প্রচার করছে বা যেটার সাথে যে ব্যক্তি সম্পর্কিতই না তাদেরকে জড়িয়ে প্রচার করা হচ্ছে, তো এইগুলো কিন্তু স্পষ্টতই তাদের মানহানির একটা বিষয় এবং তারা যদি এগুলোতে ব্যবস্থা নেয়, আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসগুলো নিয়ে যখন তাদের নজরে দেওয়া হবে বা আইনি ব্যবস্থার পথ খুলবে, তারা এই বিষয়টা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি এই জিনিসটা কমে আসবে। না হলে কোনোভাবে এদেরকে আসলে রোখা সম্ভব না। একটা পেজ বন্ধ করলে আরেকটা পেজ তারা খুলবেই, যদি না আমি পেছনের মূল হোতাদের আমরা আসলে খুঁজে বের করে তাদেরকে আইনি পথে নিয়ে আসতে না পারি। যে সমাধানের কথাটা আপনি বললেন তানভীর মাহতাব, যে পদক্ষেপগুলোর কথা আমরা ইতিমধ্যেই বলছি, অনেক আগের থেকেই হয়তো তার কাছাকাছি সমাধানগুলোই আপনি বলে আসছিলেন এবং আমরাও চেষ্টা করছি যথাযথ সময়ে কতটুকু মানুষকে এইসব বিষয়ে সচেতন বা সাবধান করা যায়। একটু আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, এতগুলো বছর রিমোট স্ক্যানারের সাথে কাজ করার পর আপনি কি মনে করেন মানুষ আসলে কতটা সচেতন হয়েছে এইসব বিষয়গুলো নিয়ে, নাকি আগে থেকে সচেতনতা কমেছে? সার্কাজম পেজের ক্ষেত্রে যদি আমি স্পেসিফিকলি বলি, এটা তো একেবারে বাংলাদেশের নতুন ট্রেন্ড। মানে এর আগে কখনোই সার্কাজম বিষয়টাই মানুষ আসলে তেমন একটা দেখতো না। কি দুই একটা পেজ ছিল তারা মানে আসলে সার্কাজম বিষয়ে করতো, মানে প্রচার করতো। ভুয়া মন্তব্যকে সার্কাজম বানাতো না, এআই কন্টেন্টকে সার্কাজম বানাতো না। এখন যেটা করছে ওরা লেবেল দিচ্ছে, হ্যাঁ এটা সার্কাজম, কিন্তু প্রচার করছে কিন্তু ভুয়া বিষয়গুলাই এবং ওই লেবেলটা কেটে এখন অন্যান্যরা প্রচার করছে, যেটা কিন্তু আসলে একটা অপতথ্য হিসেবে আমরা ধরি। আমরা কিন্তু সার্কাজম পেজকে কখনো ক্লেম ধরতে পারছি না এই কারণে, কারণ তারা লেভেল দিয়ে রাখছে এবং এটাই আমাদের একটা সীমাবদ্ধতা। কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে যখন সে দিনের পর দিন দেখছে এই জিনিসগুলা, মানুষ কিছুটা হলে সচেতন। আমরা যেটা বুঝি যে মানুষ এখন চিনে আনোয়ার টিভি কি ধরনের কন্টেন্ট প্রচার করতে পারে, বা আমি যেটা বললাম গুপ্ত টিভি বা গুপ্ত টেলিভিশন, এরকম অনেকগুলো আছে, গজব ভীষণ, এই জিনিসগুলোর নাম মানুষ এখন চেনে। মানুষ চেনে কিভাবে? কারণ মানুষের সামনে দিনের পর দিন যখন যাচ্ছে, মানুষ একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারছে যে না, ওই পেজটা তো লিখে রাখছে সার্কাজম, তার মানে তার জিনিসগুলো আমি বিশ্বাস করবো না। কিন্তু এই যে পরিমাণ, মানুষের বিশ্বাসের পরিমাণটা কিন্তু খুবই কম। আমি 100%, আপনি হয়তো 10% মানুষ হয়তো জিনিসগুলো ক্রেডিবল
ক্রেডিবিলিটি নিয়ে মানুষ সন্দেহ প্রদর্শন করতে পারে, কিন্তু 90% মানুষ যারা হয়তো মিডিয়া লিটারেসি একেবারেই নেই, তারা এআই কি, সার্কাজম কি, জিনিসগুলোই বুঝে না। তারা যেটাই দেখবে তারা মনে করে যে না এটা হয়তো ওই ব্যক্তি বলেছে, বা হ্যাঁ এই ছবিটা হয়তো ওই তাহলে ব্যক্তি। সেই ক্ষেত্রে তানভীর মাহতাব, আপনি কি মনে করেন এই আমাদের সাধারণ মানুষকে এইসব বিষয়ে সচেতন করার জন্য কোনো ধরনের কার্যক্রম সরকারি বা বেসরকারি প্রয়োজন মানে ভাবে নেওয়া প্রয়োজন আছে এখন? একেবারে সংশ্লিষ্ট সবারই প্রয়োজন। আমি এটা বারবারই বলে আসছি, গণমাধ্যম তার জায়গা থেকে প্রয়োজন, সরকারের জায়গা থেকে প্রয়োজন, বেসরকারি পর্যায়ে যদি এনজিও যারা একেবারে এই প্রয়োজনগুলো মানে কারা করতে পারে, যারা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাদের অ্যাক্সেস আছে, এনজিওর অ্যাক্সেস আছে। ইতিবাচক জায়গায় আমরা আসতে পারবো। ধন্যবাদ তানভীর মাহতাব, সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছ থেকে আজ পেয়ে গেলাম, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের অতিথি তানভীর মাহতাব, কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/ফেক নিউজ স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথেই।